আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না এক প্রকার আমি অবাকই হয়ে গেছি। ঘুম থেকে উঠে আগেই তো আমি দরজাটা খুলি, তারপর একটু বাইরেটা দেখি। তো যেই আমি দরজাটা খুলেছি আর বাইরের দিকে তাকিয়েছি, উঠোনের অবস্থা দেখে আমার তো মাথায় হাত। ওরে বাপরে, এত ঝড় হয়েছে কালকে রাত্রে! আমি তো বুঝতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম রাতে। হ্যাঁ, জানি ঝড় হচ্ছিল, তবে এত পরিমাণে ঝড় হয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম হালকা পাতলা একটু বাতাস হয়েছে, তারপরে চলে গিয়েছে। কিন্তু আমি সকালবেলা এই যে বাড়ির পরিবেশটা দেখে বুঝতে পারলাম রাতের বেলা কতটা পরিমাণে ঝড় হয়েছে। তারপর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এত পরিমাণে ঝড় হয়েছে, আমগুলো তো সবই পড়ে গেছে গাছ থেকে। পুরো আমতলা ভর্তি করা আম রয়েছে, জানো তো। মানে কি বলবো, আমার তো মাথায় হাতই উঠে গেছে যে এত আম পড়েছে, এত পাতা, এত ডাল। না জানি তাহলে রাতে কত ঝড় হয়েছে। তবে হাজব্যান্ড বলল, হ্যাঁ ভালোই ঝড় হয়েছে, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তুমি বুঝতে পারোনি। তবে আমি জানি, আমি বসেছিলাম। আর কি বলো তো, যখনই এই যে ঝড় বাতাস বৃষ্টি হয় না, আমার হাজবেন্ড বসে থাকে জানো। যদি কোনো মানে বিপদ আপদ আসে বা কোনো কিছু, তবে আমাকে ডাকেনি। কেন কি সারাদিন আমি খাটাখাটনি করে ঘুমিয়েছিলাম, তো তাই ভেবেছে হয়তো ঘুমাচ্ছে ঘুমাক। আর ও একা একাই বসেছিল সারা মানে যতক্ষণ পর্যন্ত আর কি ঝড় হয়েছিল, তারপরেও ঘুমাতে গেছে। তো ও বলল একটা অবধি তো ঝড় হয়েছেই, তারপরেও ঘুমিয়েছে। তো যাই হোক, এখন আর কি করব, সকালে উঠে সেই জন্য সমস্ত কিছু এখন পরিষ্কার তো করতেই হবে। ঝড় হলে যে আমার কত খাটনি হয় জানো, ভীষণ খাটনি হয়, বাড়িঘর ভীষণ পরিমাণে নোংরা হয়। মানে ঘরের মধ্যেও পাতা চলে যায়। আর উঠোনের অবস্থা তো তোমরা দেখলেই কী অবস্থায় থাকে উঠোনটা। তো এগুলো সমস্ত পরিষ্কার করতে না অনেক কষ্ট হয়। তবে ভাগ্যিস বৃষ্টি হয়নি, শুধু ঝড় হয়েছিল। যদি এর সঙ্গে বৃষ্টি হতো তাহলে যে কী অবস্থা হতো তা বলে বোঝাতে পারবো না। মানে বৃষ্টিতে এই পাতাগুলো সমস্তটাই উঠোনে লেগে থাকতো, আর এত বিচ্ছিরি অবস্থা হতো, এই ঝাড় দিলেও নড়তো না জানো। তারপরে তো একটা একটা পাতা খুঁটে খুঁটে আমাকে পরিষ্কার করতে হতো, এরকম অবস্থা হয়। তো যাই হোক, যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু আমি কিন্তু এই যে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে কিন্তু উঠোনটা পরিষ্কার করে নিতে পেরেছি। তবে যাদের বাড়িতে গাছ কম তাদের কিন্তু এত কষ্ট হয় না। আমাদের বাড়ি গাছপালার জন্যই কিন্তু বেশি কষ্ট হয়। আর যেহেতু পাশেই বাগান রয়েছে না, এই বাগান থেকেই সমস্ত পাতা সমস্ত কিছু মানে উড়ে চলে আসে। আর আমাদের বাড়িতেও রয়েছে গাছপালা, তবে ওই বাগান থেকে ওই বাঁশপাতাগুলো এসেই বেশি মানে পরিস্থিতিটা খারাপ করে দেয়। আম পাতা তো বড় বড়, অতটাও ক্ষতি করে না, তবে বাঁশপাতা ওই যে পাতলা আর ছোটো ছোটো না, ওগুলোতেই বেশি ক্ষতি করে, আর আমার কষ্টটা বেশি হয়। আজ সকালে কিন্তু অনেকটা টাইম লেগে গেল আমার উঠোনটা ঝাড় দিতে, জানো। তার জন্য সমস্ত কাজও একটু লেটই করে হয়েছে। কেন কি ওই যে অনেক পাতা ঝাড় দিতে অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, ঘরটা আমি কিন্তু আগে ঝাড় দিয়েই বেরিয়েছিলাম, জানি আমি ঘরে আর ঢুকতে পারবো কিনা ঠিক নেই। কেন কি এত বাইরে কাজ রয়েছে যে ঘরে আর ঢুকতে পারবো কিনা ঠিক নেই। তাই আমি ঘরটারগুলো সুন্দর করে ঝাড় দিয়েই তারপরেই কিন্তু বাইরের কাজ শুরু করেছিলাম। আর এখন এই যে কালকের কিছু বাসন রয়েছে সেগুলোও মেজে নিচ্ছি। আর আজকে আমাকে দেখো কেমন পাগলি পাগলি লাগছে না। কেন কি সকালবেলা উঠেই আমার ওই পাতা দেখে উঠোনে আমার মুডটাই খারাপ হয়ে গিয়েছিল জানো। তাই আর মাথা টাথা ঠিক করার টাইম পাইনি, কেমন একটা পাগলি পাগলি লাগছে না। আর এমজি অধিকারীর ফ্যামিলি থেকে একটা বুনু আমাকে কমেন্ট করেছো, বলেছো প্রত্যেক দিন ভিডিও দেখে কমেন্ট করি কিন্তু কোনো দিন রিপ্লাই দাও না, এবং আমার পরিবারও দেখলাম না, খুব খারাপ লাগে। প্রথমত বুনু, তোমাকে একটা কথা বলি, প্রত্যেক দিন তুমি কমেন্ট করো আমি উত্তর দিই না, এটা কখনোই হতেই পারে না। আর আমার যতদূর মনে পড়ে তোমাকে আমি আগে অনেকবার রিপ্লাই দিয়েছি, অনেকবার তোমার কমেন্ট পড়েছি। তোমরা কিন্তু শুধু শুধু আমার উপরে রাগ করো এই যে কমেন্ট পড়ি না বলে। দেখো এইটুকু তো ভিডিও করি, এবার ভিডিওর মধ্যে যদি তোমাদের সবার কমেন্টের উত্তর দিতে যাই বা সবার কমেন্ট পড়তে যাই, তাহলে আমার তো ভিডিওতে কোনো কথাই বলা হবে না। আর কি বলো তো, এই দেখো বোন, যারা আমাকে কোনো প্রশ্ন করে তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করি, আর যারা নর্মালি কমেন্ট করে তাদেরগুলো আমি লাইক দেওয়ার চেষ্টা করি, বুঝেছো। তো সে কারণে হয়তো তোমার কমেন্ট কয়েকদিন পড়া হয়নি বা উত্তর দেওয়া হয়নি, এরকম হতে পারে। তো তুমি কিছু মনে করো না, ঠিক আছে। আমি যখনই আমার চোখে পড়বে ঠিক তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো বা তোমার কমেন্টটা পড়ে নেব। আর দুষ্টু বুনু, তুমি কমেন্ট করেছো যে তোমরা নাকি পুঁই শাককে আমিষ বলো। না গো, আমরা বরাবরই তো পুঁই শাক নিরামিষই খাই। আমি জানি না তোমরা পুঁই শাক কেন আমিষ বলো। কেন কি কোনো জায়গায় কোনো নিরামিষ খাবার যখন দেয়, তখনও কিন্তু পুঁই শাকের ঘ্যাঁটটা আমাদের বানায়। তো আমরাও সেটাই করি। এই যে যখনই আমরা নিরামিষ খাই, পুঁই শাক দিয়ে কিন্তু ঘ্যাঁটটাই আগে করি, তারপরে ডাল, এগুলো আর কি। তো জানি না কেন তোমরা পুঁই শাককে আমিষ বলো, সেটা আমি বলতে পারবো না, তবে আমরা কিন্তু নিরামিষ বলি।
আর এই যে গাছ থেকে কত আম পড়েছে দেখো। আমি তো এই কটা আম কুড়িয়েছি, তোমাদের তো দেখায়নি। বড় একটা ধামা, এক ধামা লোককে দিয়ে দিয়েছি, মানে ওরাই কুড়িয়ে নিয়ে গেছে। আমি বলেছিলাম যে তোমরা কুড়িয়ে নিয়ে যাও, কেন কি এত আম কুড়াতে গেলে আমার অনেক টাইম লাগবে, আর এত আম দিয়েই বা আমি কী করব। সমস্ত আম ফেটে গেছে, ঘরে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি ভালো ভালো দেখে এই ছোট এক ধামা আম কুড়িয়েছি। তবে এগুলো দিয়ে কী করব আমি জানিও না। তবে ওই যে গাছের আম না কুড়ালে ভালো লাগে বলো তো, সেই জন্য কটা কুড়িয়ে রাখলাম। আর এক ধামা মতন আমি লোককে দিয়ে দিয়েছি, ওরাই কুড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে ভাবো যে কত আম পড়েছে আজকে গাছে, সত্যি কথা। আর আজকে দেখো সকালের বাসি কাজকর্ম সেরে স্নান করেই কিন্তু পুজো দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তোমরা একটু অবাক হচ্ছ না? আমি তো সকালে রান্না করি না, আমি তো দুপুরেই রান্না করি। সকালে একটু সিদ্ধ ভাত এটা ওটা আমরা খাই। তবে যেই বাসি কাজকর্ম সেরে ঘরে এসেছিলাম স্নান করে, তখনই দাদা ফোন করেছে। ও এখন আসছে বলো তো। এরকম হট করে যদি ফোন করে, তাহলে এই তাড়াহুড়ার মধ্যে আমি কী করে রান্না করব। ও বেরিয়েও পড়েছে, অনেকটা দূর চলেও এসেছে। ও গ্রামের বাড়িতে গেছিলো, সেখান থেকেই কিছু জিনিসপত্র নিয়ে গাড়ি করে আসছে। তো ওর সঙ্গে আরেকজনও আছে ড্রাইভার। তো ও আমাদের কাকাই হয় আর কি। তো সেও আসছে। এবার দুজনে এসে খাওয়া দাওয়া করবে। ও আবার এটাও বলেছে ও এসে বেশিক্ষণ থাকবে না, মানে ড্রাইভার আর কি। ও খেয়েই চলে যাবে। তাহলে ভাবতে পারছো যে আমার কী তাড়াহুড়া লেগেছে রান্নাবান্নায়। মানে কোনো মতে পুজোটা সেরে আমি এই যে সবজি মবজি সমস্ত কিছু কেটে নিয়ে বসে পড়েছি রান্না করতে। আর যেহেতু আগে ফোন করেনি, সেহেতু কী রান্না করব সেটা মানে ভাবতে ভাবতেই আমার মাথা পাগল হয়ে যাচ্ছিল। এবার আগে ফোন করলে হয়তো কোনো কিছু মাংস বা ভালো মাছ নিয়ে আসতে পারতাম। এবার হঠাৎ করে ফোন করেছে, তার আগে কিন্তু আমাদের মানে নিজেদের জন্য মাছ নিয়ে আসা হয়ে গেছে, মানে নিজেরা যেটুকু খাবো আর কি। তো এবার কি করব, এখন তো মাছ পাওয়া যাবে না, আবার বাজারে গেলে তো অনেক দেরি হবে। তো সেই জন্য যা ওই যে এনেছে আমাদের জন্য, সেটাই আমি এখন এই যে কুশি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করছি। তবে রান্নাটা খুব দারুণ হয়েছিল, তবে মাছ একটু ভালো মাছ আনতে পারলে আমার বেশি ভালো লাগতো। আর করেছি হচ্ছে শাক ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর করেছিলাম আমডাল। তো তাড়াহুড়ার মধ্যেই করেছিলাম জানো, এত তাড়াতাড়ি করেছিলাম। তবু ওরা এসেই পড়েছিল। তবে ওরা এসে রেস্ট করতে করতে, স্নান করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছিলো। ওদের ঠিক সময়ে আমি কিন্তু খেতে দিতে পেরেছিলাম। তো একা হাতে জানো তো, এই যে বাড়িতে যদি কেউ হঠাৎ করে আসে না, তাহলে ভীষণ পরিমাণ কষ্ট হয়ে যায়। যদি এখন কেউ থাকতো, তাহলে সে কিন্তু কেটে কুটে সমস্তটা গুছিয়ে দিত, আর আমি ঝটপট করে রান্না করে ফেলতাম। কিন্তু সেটা তো হবার নয়। আর মা আছে, তো মা তো এখন কাটাকুটা করতে পারবে না, মার শরীরটা অনেকটাই খারাপ। মা অনেকবার বলেছিল দে আমি কেটে দিই, আমি বললাম না না, তোমার কাটতে হবে না। যদি বলো তো শরীর খারাপ, কাটতে করতে গিয়ে মার হাত কেটে যায়, তার জন্য মাকে আর কাটতে দিইনি। তবে মাকে দিয়ে শাকগুলো বাছিয়েছিলাম, বলেছিলাম তুমি একটু বসে বসে আমার শাক কটা বেছে দাও। এটা তো আর বটি লাগবে না, ওই জন্য হাত কাটারও কোনো ভয় থাকবে না। তবে কোচানোর সময় আমিই কুচিয়েছিলাম। জানো তো, এইভাবেই তাড়াহুড়ার মধ্যে আমি রান্নাবান্না সেরেছি। মানে কি বলবো, মানে সেই মানে কী যে ব্যস্ততা কী বলবো। তোমরা একজন আমাকে কমেন্টও করেছিলে, দি ভাই তুমি ভিডিও দাওনি কেন? ওই দিন আমি ভিডিও দিতেই পারিনি, কেন কি মানে আমি টাইমই পাইনি, যেন সময় পাইনি ভিডিওটা। মানে এডিটিংও করা ছিল, শুধুমাত্র যে ওই থাম্বনেল আর টাইটেল লাগিয়ে সেন্ড করব সেটাই করতে পারছিলাম না, মানে এতটা ব্যস্ত ছিলাম। সেই জন্য ভাবলাম থাক, আজকে আর ভিডিও ছাড়বো না, নেক্সট দিন থেকে আবার ছাড়বো, জানো এত ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই যে মাছের তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর পটল ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন এই যে লাল শাকটা ভাজা করব। আর ডালটা যে রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি ডালটা একটু পরে করেছিলাম। মানে দেখলাম ওরা ঘুমিয়ে পড়েছে, তো দাদাকে জিজ্ঞাসা করলাম, তো বললো ঠিক আছে একটু টক ডাল করেই ফেল। তো ওই জন্য ওরা ঘুমিয়ে পড়েছিল বলে আমি আবার পরে টক ডালটা করে নিয়েছিলাম, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য। তো ময়না বুনু, তুমি আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো যে তোমার নামটা যেন আমি নিই, তুমি আমার রোজ ভিডিও দেখো। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু রোজ আমার ভিডিওটা দেখো, আর আমার পাশে থেকো। আর স্নিগ্ধা হালদার, তুমি কমেন্ট করেছো, বলেছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় একটু জানিও, আমার বাড়ি নবদ্বীপ ধাম, রাসের মেলায় ঘুরতে আসবে। ওহো, তাই? খুব ভালো জায়গায় তোমার বাড়ি, জানো আমার যাওয়ার খুব ইচ্ছা। আমি না কোনো দিন যাইনি গো রাসের মেলায়। আর আমার বাড়ি হচ্ছে বগুলা থেকে নবদ্বীপ খুব একটা দূর নয়, মানে বগুলা থেকে কৃষ্ণনগর থেকে তারপরে নবদ্বীপ যাওয়া যায়। তবে অবশ্যই অবশ্যই যাব। আর তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, আমি যদি কোনো দিন নবদ্বীপ যাই অবশ্যই তোমাদের বাড়িতেই যাব। ঠিক আছে, তোমাদের বাড়ির থেকে তাহলে কিন্তু রাসের মেলা দেখব। মনে থাকবে তো দিদির কথা? হ্যাঁ, নাকি যাব বললাম বলে আবার ভয় পেয়ে যাবে?
তো যাই হোক, তুমি কমেন্টে জানিয়ে দিও যে আমি যদি কোনোদিন নবদ্বীপ যাই মেলাতে, তাহলে কিন্তু তোমাদের বাড়ি যাব কি না। তো ভালো থেকো তুমি, এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর এই দেখো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমার না বরাবরই বাড়িতে কেউ এলে না তাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। এই যে আমি ভিডিও করছি সেই জন্য নয়, আমি যখন ভিডিও করতাম না তখনও কিন্তু আমাদের বাড়িতে কেউ এলে, দাদা বা কেউ এলে বা আমাদের আত্মীয়স্বজন, আমার ননদ জামাই কেউ এলে তাদেরকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তবে ননদ জামাইদের এত সুন্দর করে সাজিয়ে খাবার দেওয়ার মতন আমি সুযোগ পাই না, কেন কি ওরা কাছেই তো বাড়ি আমার ননদের, ওরা এসে ওরকম করে খায় না। ওরা আসে, এসে ধরো যা আছে তাই একটু একটু খেলো আবার চলে গেল, এরকমই মানে থাকে না তো, ওই পাশে বাড়ি হলে যা হয় আর কি। তবে যখন আমি নিমন্ত্রণ করে খাওয়াই তখন এভাবে দিই, তবে ওদের অনেক দিন হলো নিমন্ত্রণ করে খাওয়ানো হয় না। বিয়ের পরপর কয়েকবার খাইয়েছি, তারপরে আর খাওয়ানো হয় না। তো ভাবছি যে একদিন ওদেরকে ডাকবো খাওয়াতে। তো এই দেখি কবে কি হয়। আর এই যে দেখো এখন দাদাদেরকে সুন্দর করে সাজিয়ে আমি এখন খেতে দিয়ে দেবো। তো ওদের চলে এসেছে, দাদা স্নান করলো আর ওই যে কাকাটা ও স্নান করেনি। তো ওদেরকে এখন খাবারটা বেড়ে দিই। ডলি বুনু, তুমি কিন্তু মাঝখানে মাঝখানে আমাকে কমেন্ট করতে ভুলে যাও, কমেন্ট করো না। তবে আজকে কমেন্ট করেছো। আমি কিন্তু তোমার মতন একাই, আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই আছে, কিন্তু ওরা আমার ছেলেকে দেখে না, ওদের বাচ্চাগুলোকে দেখে, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ গো, এটা কিন্তু খুবই খারাপ লাগার কথা। না থাকলে সে ব্যাপারে আলাদা, কিন্তু থাকতে দেখে না, এটা কিন্তু ভীষণই খারাপ লাগার কথা বুনু। তবে কি করবে বলো, নিজের বাচ্চাকে নিজের হাতে মানুষ করো, সেটাও কিন্তু একটা আলাদাই তৃপ্তি, যেমন আমি করছি। অনেক দিন পরে আমাকে সারা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো কেমন আছো দি ভাই, অনেক দিন হলো কোনো কমেন্ট করিনি, তুমি কি আমায় মনে রেখেছো? পরীক্ষার জন্য তুমি আমাকে কমেন্ট করতে পারোনি, এটাই তুমি বলেছো। না গো বুনু, তোমাকে আমি একদমই ভুলিনি, তোমাকে আমি মনে রেখেছি। তো এখন থেকে আবার তুমি আমার ভিডিও দেখবে এটাই বলেছো। অবশ্যই, কেন নয়, আমার পাশে থেকো বুনু, এইভাবে আমার ভিডিওগুলো দেখো। আর পরীক্ষার সময় ভিডিও দেখোনি, এতে করে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আগে পরীক্ষা তারপরে ভিডিও, ভালো করে পরীক্ষা দিয়েছো তো। আর পরীক্ষার সময় একদম ফোন দেখবে না, ঠিক আছে? মন দিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন থেকে আমার ভিডিওগুলো আবার দেখবে, ওকে? তো এখন দেখো দাদারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলো, তারপরে আর ভিডিও করতে ইচ্ছাই করেনি, শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো সারাদিন কাজকর্ম করে। তো শুয়েই ছিলাম। তারপরে এই যে মামামকে নিয়ে সন্ধ্যার পরে এই যে একটু লেখাতে বসেছি। আর দেখো একবার নিচে বসে লিখবে, একবার আমার কোলে বসে লিখবে, মানে কত যে ওর বাহানা। পড়াতে বসলে ওর বাহানা দেখতে দেখতেই কিন্তু আমার মানে কাজ শেষ হয়ে যায়। তো তবুও তোকে লেখাতেই হবে, ছোট মানুষ, ও যা বাহানা করবে সেভাবেই। তো পড়তেও ভালোই পারে, কিন্তু লেখাটাই এখনও ভালো করে শেখেনি, তো সেটাই এখন প্র্যাকটিস চলছে। তো এখন এই যে দুধ বসিয়ে দিলাম, দুধটা জাল হতে থাক, আর সেই সাথে আমার ভিডিওটাই আজকে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।